এখনো খবরের শিরোনাম কিন্তু ডিসি সারোয়ার আলম। আলোচিত কর্মকর্তা, বেশ নানা কারণে তিনি পরিচিত। প্রশাসনের সবাই এত পাবলিকলি পরিচিত হন না। কয়েকজন কর্মকর্তা, তার মধ্যে অন্যতম তিনি। সিলেট ছাড়ার আগে ফেসবুকে ডিসি সারোয়ারের স্ট্যাটাস, ভালো থাকুন সিলেটবাসী। ভালো একটা, খুবই নির্দোষ একটা বক্তব্য তিনি দিয়েছেন। এইটুকু অধিকার তো থাকতেই পারে একজন কর্মকর্তা। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে ১ বছর তিনি টিকলেন না। সরওয়ার আলম, যিনি অত্যন্ত ন্যায়নীতিনিষ্ঠ একজন কর্মকর্তা হিসেবে পরিচিত। কি এমন ঘটনা ঘটলো? তিনি শাহপরান এবং শাহজালাল মাজারে দান বাক্সের সিস্টেমটা চেঞ্জ করলেন স্বচ্ছতার জন্য, জবাবদিহিতার জন্য। এটা নিয়ে কার মনে আঘাত লাগলো, কে কষ্ট পেল, কার স্বার্থ ব্যাঘাত হলো, কেউ পক্ষে বলছে, কেউ বিপক্ষে বলছে। এইগুলো, এইটুক ক্ষমতা ডিসির যদি না থাকে, তাহলে ডিসিগিরি করে লাভ কি? নাকি অন্য কোনো বিষয় আছে, সেটাও পরিষ্কার না। এমনিতেই প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন নাজুক। জিনিসটা খেয়াল করেন। তার মধ্যে এই এখনো খুঁজে খুঁজে বের করা, কে আওয়ামী দোসর, কে বিএনপি, কে জামাত, এগুলি নিয়ে এত বেশি চর্চা চলে যে প্রশাসন একটা রীতিমতো বিধিখিস্ত্রি অবস্থা। আমি আর বললাম না, একদিন এক মিনিস্ট্রিতে গেলাম, সেখানে সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, তিনি নিজেকে ছাত্র দলের কর্মী ছিলেন, এই কথাটা তিনি উচ্চারণ করলেন মন্ত্রীর সামনে। ২ জন মন্ত্রী ছিলেন সেখানে। লজ্জার ব্যাপার, একজন সচিব পদমর্যাদার কর্মকর্তা নিজেকে ছাত্রদল কর্মী বলতে তার কোনো দ্বিধা নেই। কারণ তাদের ধারণা যে আমি আওয়ামী লীগ আমলে ছাত্রলীগ বললে আমার উন্নতি হবে, এই আমলে ছাত্রদল বললে আমার উন্নতি হবে। একজন পুলিশ কর্মকর্তাও তিনি জিয়ার আদর্শের সৈনিক বলে বক্তব্য দিলেন। তার মানে এই ট্র্যাডিশন, যেটা শেখ হাসিনার আমলে বেশ একটা স্থায়ী রূপ লাভ করলো, সেই জায়গা থেকে বের হয়ে আসার মানসিকতাটা আমলাতন্ত্রে নেই। এখনো পর্যন্ত দেখেন সেই আমলাতন্ত্র সেই সুবিধাগুলি দিচ্ছে যারা রাজনৈতিক ব্যক্তি তাদেরকে। ফলে আমলাতন্ত্র, ফাইল, সেই একই সিস্টেম সবাই কিন্তু রয়ে গেছে। বদল বদল হচ্ছে, কিন্তু জায়গায় জায়গায় কিন্তু সব ওই একই বসে আছে। কোনো পরিবর্তন করার কোনো লক্ষণ কিন্তু নেই। আমরা মনে করলাম যে পরিবর্তন হলো, না জানি ইউনূস সরকার কি একটা ওলটপালট করে দেবে, কিন্তু কি আমরা তো দেখলামই তো সব এই উপদেষ্টাদের, বিপ্লবী উপদেষ্টাদের হালচাল ওই তাদের হাতেই বন্দী থাকলো। কারণ আপনি চেয়ারে বসার সাথে সাথে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যোগান শুরু হয়ে যায়, তখন আপনি ওই সিস্টেম ভাঙতে চাইবেন? নতুন কাউকে আনতে চাইবেন? কোনো পরিবর্তন করতে চাইবেন? চাইবেন না। এখন সেই সব জায়গাগুলোর আলোকে যখন নাকি সাদা পাথর নিয়ে সিলেটে বিতর্ক চলল, ঠিক সেই সময় ওখানে একটা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং যাতে আর এই ধরনের লুটপাট না হয়, সাদা পাথর লুটপাট না হয়, তখন একজন ন্যায়নীতিনিষ্ঠ নীতিবান লোক হিসেবে সরওয়ার আলমকে সেখানে পোস্টিং দেওয়া হলো এবং তার তৎপরতার সাথে সাথে এই সাদা পাথর নিয়ে কারবার শেষ হয়ে গেল। বিভিন্ন জায়গা থেকে সাদা পাথর আটক করা হলো এবং জিনিস জায়গায় রাখা হলো। কিন্তু যা নষ্ট হয়ে যায় সেটা আর সেই আগের রূপে ফেরে না। যাই হোক, তারপরে মন্দের ভালো হিসাবে তো হইলো। তারপরে তো তিনি কাজ করছেন। এখন এর মধ্যে হঠাৎ করে কি হলো? দান বাক্সটার সিস্টেমটা পরিবর্তন করলে কি এমন আসে যায়? কি এমন ঐতিহ্য, কি এমন আমি এটা বুঝলাম না। তাহলে দান বাক্স ঘিরে আগে যে সিস্টেমে ছিল, সেই সিস্টেমে কি কিছু মানুষ তার লাভবান হতো? তাদের সেই লাভের গুড়ে কেউ কি পিঁপড়া ঢুকাই দিল এই জন্য? নাকি কি কারণে? এটার জন্য একটা জেলায় ডিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। একটা ডিসির সততা, দক্ষতা, নিরপেক্ষতা, একটা পুরো ডিসির অধীনে যেই সমস্ত কর্মকাণ্ডগুলো হয়, স্বচ্ছতা ফিরে আসে। তখন রাজনীতিকরাও তাদের জন্য ওই জেলায়
তার রাজনৈতিক কর্মকাণ্ড করতেও সুবিধা হয়। রাজনীতি, প্রশাসন এগুলি যত স্বচ্ছ হবে তত বেশি মানুষের উপকার হবে। সেই জায়গায় সরওয়ার আলমের প্রত্যাহারের ব্যাপারটা গুরুত্বপূর্ণ না। সবাই বলছে যে না, এর পেছনে কোনো রাজনীতি নাই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। স্বাভাবিক প্রক্রিয়া হয় কি করে? একজন কর্মকর্তা, একটা ডিসি এক জায়গায় যাবে, সে মাত্র 1 বছরও চাকরি করতে পারবে না, এটা কেমন কথা হলো? আগে দেখলেন না সকাল বিকাল অর্ডার, কত হাস্যকর কাণ্ড ঘটলো সেই ডক্টর ইউনূসের সময়। তো এখনো কি তাই হবে নাকি? এখন তো একটা স্থিতিশীলতা আসতে হবে। আসছে, আমি বলব না যে এটার এই ঘটনার কারণে পুরো প্রশাসন উল্টে গেছে তা না। কিন্তু এটাও বা ঘটবে কেন? সেটাই হচ্ছে আমার প্রশ্ন।